ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আজকে আমরা ইকোনমিক্সের ফিসকাল পলিসি নিয়ে আলোচনা করব। তো এটার প্রথম ভিডিও যেখানে আমরা বিভিন্ন ট্যাক্সেশন মেথড এবং ফিসকাল পলিসির ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাকে বুঝতে হবে ফিসকাল পলিসি কি। সোজা কথা, এটা সরকারের নীতি বা সরকারের পলিসি অর্থনীতির সাথে যেটা যুক্ত, মানে সরকার কিভাবে তার বিভিন্ন যে পয়সা বা রাজস্বগুলো রয়েছে সেগুলো খরচ করবে বা কিভাবে ট্যাক্স কালেক্ট করবে, এবং আমাদের ভারতের যে আর্থিক অবস্থা রয়েছে, ইকোনমিক কন্ডিশনস রয়েছে, সেগুলোকে কিভাবে ঠিকঠাক রাখবে যাতে আমাদের ভারতের অর্থনীতি ওভারঅল ভালো থাকে। তো সেই সমস্ত নীতিগুলোকে আমরা ফিসকাল পলিসি বলি। আসলে আমাদের যদি সম্পূর্ণ অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্টের দরকার হয়, সেখানে ফিসকাল পলিসি প্লাস মনিটারি পলিসি একসাথে কাজ করে। যেখানে মনিটারি পলিসি আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বা কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ক্ষেত্রে RBI নিয়ে আসে, আর ফিসকাল পলিসি নিয়ে আসে সরকার। তাই এটা বলে দিয়েছে দ্য ইউজ অফ গভর্নমেন্ট স্পেন্ডিং ট্যাক্স পলিসিস। তো জেনারেলি আমি যখন ফিসকাল পলিসি বলছি, আমরা ট্যাক্স, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কতটা খরচ করছে, গভর্নমেন্টের বিভিন্ন পলিসির মধ্যে থেকে এগুলো জানতে পারবো বা বুঝতে পারবো। তাহলে সোজা কথায় বলি, তাহলে ফিসকাল পলিসি কী পেলাম? পলিসি বাই গভর্নমেন্ট, সরকারের নীতি। কী নিয়ে নীতি? ট্যাক্সেশন, কীভাবে সে রাজস্ব বা কর আদায় করবে। বাজেট কী হবে? ডিসইনভেস্টমেন্ট, ওয়েলফেয়ার মেজার, সরকার যে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসছে সাধারণ মানুষদের উন্নতির জন্য বা দেশের আর্থিক উন্নতির জন্য, সেগুলো সম্বন্ধে। সাবসিডি, ডেট, ইনভেস্টমেন্ট, সেগুলো সমস্ত কিছু পড়ছে ফিসকাল পলিসির মধ্যে। আর ফিসকাল পলিসি এতটাই ইম্পর্টেন্ট, তার জন্য আমরা জানি যে সরকার যদি বাজেট পেশ না করতে পারে তাহলে কিন্তু সে সরকারের পতনও ঘটে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি একটা দেশের ইকোনমিক গোলগুলো অ্যাচিভ করার জন্য বা সেই দেশের আর্থিক উন্নতির জন্য ফিসকাল পলিসি বা সরকারের যে নীতি, রাজস্ব নীতি থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর ওভারঅল মনিটারি পলিসি, অর্থাৎ যেটা RBI নিয়ে আসে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে তাদের সেন্ট্রাল ব্যাংক, প্লাস ফিসকাল পলিসি, দুটো একসাথে কিন্তু আমাদের যে ইকোনমিক গোল রয়েছে সেটা অ্যাচিভ করতে সাহায্য করে। অবভিয়াসলি প্রত্যেকটা দেশের ইকোনমিক গোল কী হবে? যে তার GDP ইনক্রিজ হবে, ভালো ইকোনমিক থাকবে, আমরা ডেভেলপ নেশনস হব, যেখানে দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আর্থিক সমতা থাকবে, একটা ইকোনমিক ইকুয়ালিটি থাকবে, আমাদের দেশের যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো এমনভাবে আমরা ব্যবহার করতে পারবো যে সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম আউটপুট আসে, সবাই এমপ্লয় থাকবে, আনএমপ্লয়মেন্ট থাকবে না। এই সমস্ত কিছু পলিসির মধ্যে আসছে সেই ফিসকাল পলিসি বা নীতির মধ্যে। এখানে এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, ফিসকাল পলিসি আসলে কিসের মধ্যে অ্যাসোসিয়েটেড, মানে কিসের মধ্যে ইভলভ করছে, কি ব্যাপারগুলো নিয়ে। আমি ভালো করে আর একবার বলে দিই, ফিসকাল পলিসিস কনসার্ন কী নিয়ে? উইথ রেইজিং অফ গভর্নমেন্ট রেভিনিউ, সরকারের রাজস্ব বাড়বে। তাহলে পলিসির মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি করা। কেন বৃদ্ধি করা? অ্যান্ড গভর্নমেন্ট বাজেট, অবভিয়াসলি গভর্নমেন্টের বাজেট কেন এটা ইনক্রিজ করা, গভর্নমেন্ট বাজেট কেন ইনক্রিজ? যাতে আমাদের এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট যে খরচ করছে সেটা যেন বৃদ্ধি পায়। টু জেনারেট রেভিনিউ, অর্থাৎ এই রাজস্বটাকে তৈরি করার জন্য বা রাজস্ব পেতে, তৈরি করতে। অ্যান্ড টু ইনক্রিজ এক্সপেন্ডিচার, এবং গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার বা খরচ সেটাকে বৃদ্ধি করতে গভর্নমেন্টের যে পলিসি আসে সেটাকে আমরা বলি যে পলিসি কল, দ্যাট ইজ ফিসকাল পলিসি বা বাজেটিং পলিসি। এবার এখান থেকে আমি বুঝতে পারছি যে সরকার যখন কোনো কিছু করবে, কোনো দেশের আর্থিক উন্নতি বা ওভারঅল টোটাল বা কমপ্লিট ডেভেলপমেন্ট যদি বলি, সব কিছুর উপর নির্ভর করে সেই দেশের শিক্ষা কেমন, স্বাস্থ্য কেমন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেমন, কত কলকারখানা আছে, আনএমপ্লয়েড আছে কি নেই, এমপ্লয়মেন্ট কেমন, স্বাস্থ্য কেমন, সেখানকার জলবায়ু কেমন, সমস্ত কিছুর উপর একটা দেশের আর্থিক উন্নতি নির্ভর করে। আর তার জন্য কি দরকার? সরকারকে খরচ করতে হবে। যেমন আমরা দেখছি যে সরকার গতিমালা, সাগরমালা, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করার চেষ্টা করছে, হেলথ কেয়ারের মাধ্যমে, হেলথ কেয়ার যে সমস্ত স্কিমস রয়েছে, আয়ুষ্মান ভারত, তার মধ্যে ভারতের যে হেলথ সেক্টরটাকে আরও ভালো করার চেষ্টা করছে। বিভিন্ন স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলোর মাধ্যমে ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে প্রমোট করছে, যাতে গভর্নমেন্ট এই প্রমোশনের মাধ্যমে কী হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আর্থিক উন্নতি করা। তার জন্য কি দরকার হবে? খরচা করতে হবে পয়সায়। তাহলে এক্সপেন্ডিচার্স, আর এক্সপেন্ডিচারটা সরকার কখন খরচা করতে পারবে? যদি সরকারের কাছে বেশি পয়সা বা রাজস্ব বেশি থাকে, তার মানে যখন রেভিনিউ বেশি থাকবে। আর এই ঠিকঠাক করে রাজস্ব আনার জন্য, বৃদ্ধি করার জন্য গভর্নমেন্ট কিন্তু ফিসকাল পলিসি নিয়ে আসেন।
এবার ফিসকাল পলিসির যে তিনটে মূল মেজার রয়েছে, সেটা একটা হচ্ছে ট্যাক্সেশন, যেখানে সরকার ট্যাক্সের মাধ্যমে বা কর আরোপ করে সাধারণ জনতার থেকে বা বিভিন্ন ফিনান্স ইনস্টিটিউশনস থেকে পয়সা নিয়ে আসে, কারণ সেই পয়সার মাধ্যমেই কিন্তু সরকার বিভিন্ন খরচ করবে দেশের জন্য, পাবলিক এক্সপেন্ডিচার যা খরচ হচ্ছে। আর একটা হচ্ছে পাবলিক বরোয়িং, এবং অনেক সময় সরকার কি করছে, সরকার আরও মানে মার্কেট থেকে, জনসাধারণের থেকে বা বিদেশ থেকে বিভিন্ন টাকা নিচ্ছে, আমরা পাবলিক বরোয়িংয়ের মধ্যে বলি, যাতে সরকার তার এক্সপেন্ডিচারটা বাড়াতে পারে আরও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতির জন্য। এবার ফিসকাল পলিসি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ফিসকাল নিউট্রাল পলিসি। এখান থেকে আমি দেখতেই পাচ্ছি এই যে বিম ব্যালেন্সটা রয়েছে বা দাঁড়িপাল্লা, এর দুদিকে সমান। দুদিক সমান মানে কি, এখানেও যা আছে এখানেও তাই রয়েছে। তাহলে ফিসকাল নিউট্রাল পলিসি সেই সমস্ত ফিসকাল পলিসিকে বলে যেখানে গভর্নমেন্টের যা স্পেন্ডিং হচ্ছে সেটা তার ট্যাক্সেশনের সাথে সমান, অর্থাৎ সরকার যে পরিমাণ রাজস্ব পাচ্ছে সাধারণ লোকদের থেকে করের মাধ্যমে বা বড় করে যা পাবে, সেটা সম্পূর্ণভাবেই তার যে খরচ হচ্ছে তার সঙ্গে মিলে যাচ্ছে, ইকুয়াল। তাহলে এটাকে আমি বলছি নিউট্রাল ফিসকাল পলিসি, অর্থাৎ যেখানে গভর্নমেন্টের ট্যাক্সেশন আর গভর্নমেন্টের স্পেন্ডিং সমান। পরের হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। কন্ট্রাকশন মানে কি, কমে যাওয়া, কন্ট্রাকশন হচ্ছে। তাহলে এই ধরনের ফিসকাল পলিসি, কোন ফিসকাল পলিসিগুলোকে আমরা বলতে পারি, যেখানে আমরা দেখছি গভর্নমেন্ট স্পেন্ডিং কম কিন্তু এখানে ট্যাক্সেশন অনেক বেশি, অর্থাৎ সরকার ট্যাক্সের মাধ্যমে কর আরোপ করে যে পরিমাণ পয়সা পাচ্ছে তার থেকে যে পরিমাণ পয়সা খরচ করছে সেটা কিন্তু কম। তাহলে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি সাধারণত যদি আমরা বুঝতে চাই এটা কি কোনো ইকোনমিক্সের জন্য ভালো, যদি ইকোনমিক্সের জন্য জেনারেলি ভালো নয় অবভিয়াসলি, কারণ সরকার খরচ কম করলে বিভিন্ন যে সমস্ত প্রজেক্টগুলো চলছে, গভর্নমেন্ট স্কিম, ওয়েলফেয়ার স্কিম, সব কিছুতে পয়সা কম যাবে, তাহলে সেগুলো ঠিকঠাক করে এফেক্টিভলি কমপ্লিট হবে না বা নতুন নতুন কিছু আনা যাবে না। কিন্তু কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি কিন্তু অনেক সময় আমাদেরকে গ্রহণ করতে হয়, পার্টিকুলারলি যখন আমরা দেখি ইনফ্লেশন রেট খুব হাই। যখন পরবর্তীকালে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি পড়ব, তখন এগুলোর সাহায্যে আমরা পরে সেটা বুঝতে পারবো। যদি আমার মার্কেটে ইনফ্লেশন খুব হাই থাকে, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি অনেক কারণ আছে। একটা কারণ হয় লোকদের কাছে ডিমান্ড বেড়ে যাচ্ছে, আরও বেশি পয়সা চলে এসছে হাতে, তো সেক্ষেত্রে ইনফ্লেশন কমানোর জন্য সরকার কি করবে, পয়সাটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে বাজার থেকে। তো সেই ক্ষেত্রে সরকার কি করবে, কম খরচ করবে, তাই গভর্নমেন্ট স্পেন্ডিং কমে যাবে। তাই কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি কিন্তু আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে ব্যবহার করি। এবার এক্সপ্যানশন মানে বৃদ্ধি হওয়া বা বাড়ছে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের খরচ বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যাক্সের মাধ্যমে যত টাকা পাচ্ছে তার থেকে বেশি পরিমাণ খরচ করছে। তাহলে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি কি ভালো বা খারাপ? এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি হচ্ছে অবভিয়াসলি এর থেকে দেখতে পাচ্ছি যদি সরকার বেশি খরচ করছে তাহলে কি হবে, যে বিভিন্ন ওয়েলফেয়ার মেজার্স নিয়ে আসতে পারবে, আরও ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার করতে পারবে, তাহলে মোটামুটি ভালো। কিন্তু এক্সপ্যানশনারি ফিসকাল পলিসিও কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে গণ্ডগোল করতে পারে, যদি সরকার অধিক পরিমাণে খরচ করতে শুরু করে এবং মার্কেটে প্রচুর পয়সা চলে আসে, ওটা কিন্তু আবার ইনফ্লেশন বাড়িয়ে দেবে। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বেড়ে গেলে তখন আবার সমস্যা। তাই এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি ভালো, কিন্তু ওটাতে লিমিটে করা উচিত। আর এবার তাহলে আর একটা প্রশ্ন, যেমন আমরা দেখলাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে গেলে, যখন মানুষের ডিমান্ড বেড়ে গেছে, মানুষের কাছে পয়সা আছে, তার জন্য যদি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ জিনিসের দাম বেড়ে গেছে, তখন আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি ব্যবহার করি, অর্থাৎ বাজার থেকে পয়সা নিয়ে নিচ্ছি, তখন সরকার কম খরচ করবে, যাতে কম পয়সা মার্কেটে থাকে এবং লোকরা কম খরচ করতে পারে। কিন্তু এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি ঠিক তার অপোজিট হয়। সরকার এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি তখন প্রয়োগ করে যখন মার্কেটে ডিফ্লেশন চলছে, অর্থাৎ মানুষের কাছে পয়সা কমে গেছে, ইকোনমিক কার্যকলাপ নেই, এমপ্লয়মেন্ট নেই, তখন যেমন আমরা দেখেছিলাম করোনার পরে যেহেতু আমাদের সমস্ত কাজ কলকারখানা সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, লোকদের কাছে পয়সা ছিল না, তখন ডিফ্লেশন আমরা দেখতে পাই, ঠিক আছে, লোকদের হাতে পয়সা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যাতে লোকরা বেশি খরচ করলে কি হবে, চাহিদা বাড়বে, জিনিসপত্রের উৎপাদন বাড়বে, লোকদের হাতে টাকা আসবে, তখন গভর্নমেন্ট কিন্তু এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি
নিয়ে আসে, অর্থাৎ যেখানে গভর্নমেন্ট বেশি খরচা করে যাতে লোকদের কাছে টাকা আসে, টাকা বাড়লে লোকদের কী বাড়বে, ডিম্যান্ড বাড়বে, ডিম্যান্ড বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কী হবে, জব ক্রিয়েশন হবে এবং তার থেকে আবার টাকা আসবে। তাই যখন ইকোনমিক্সের সিচুয়েশান খারাপ, ইকোনমিক্স নিচের দিকে চলে এসেছে, এটা রেসেশন, খারাপ অবস্থা ইকোনমিক্সের, তখন কিন্তু এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি আমরা ব্যবহার করি। যেমন আমরা করোনার পরে সরকার করেছিল, যে করোনার ফলে যে আর্থিক ক্ষতিটা হয়েছিল সেই শকটাকে অ্যাবজর্ব করার জন্য এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি এনেছিল। এবার আমরা দেখব ট্যাক্সেশন। তো ট্যাক্সেশন কি? ট্যাক্সেশন একটা প্র্যাকটিস। কী প্র্যাকটিস? যেখানে গভর্নমেন্ট কালেক্ট করছে, কী কালেক্ট করছে, মানি, পয়সা। কোথা থেকে? হ্যাঁ, কীভাবে? ইন দ্য ফর্ম অফ ট্যাক্স, ট্যাক্সের মাধ্যমে। কোথা থেকে? ফ্রম এ সিটিজেন, তার সিটিজেন বা দেশবাসীর থেকে। টু ফিন্যান্স, কেন? টু ফিন্যান্স পাবলিক সার্ভিসেস, অর্থাৎ সরকার আমাদেরকে যে সমস্ত সার্ভিস দিচ্ছে, মানে যদি বিদ্যুৎ বলি, ভালো রাস্তাঘাট বলি, জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি, জব তৈরি করছে, স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, শিক্ষার সুযোগ দিচ্ছে বা আমাদের সুরক্ষা দিচ্ছে, ডিফেন্স সেক্টর, সমস্ত কিছুর জন্য সরকারের কী দরকার? টাকা দরকার। সেই টাকাটা সরকার পাচ্ছে কোথা থেকে? আমাদের থেকে, ট্যাক্সের মাধ্যমে। আর এই প্র্যাকটিস বা পদ্ধতিটাকেই আমরা বলছি ট্যাক্সেশন। তাহলে প্রাইমারি অবজেক্টিভ অফ ট্যাক্সেশন আমি বলেই দিলাম, যে সরকারের মূল যে উদ্দেশ্য ট্যাক্সেশনের জন্য, যে বিভিন্ন যাতে এই পদ্ধতির মাধ্যমে কী হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, আর্থিক উন্নতি হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, জব তৈরি হবে, যাতে লোকরা ভালো মতো থাকে, ইকোনমিক ইনইকুয়ালিটি যেটা রয়েছে, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে আর্থিক অসমতা রয়েছে, কেউ বড় লোক বা যারা কেউ ধনী কেউ গরিব, তাদের মধ্যে রিসোর্সেসগুলো আমি বা সম্পদগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট করবো যাতে যারা ধনী তারা যেমন সাস্টেন করছে, যারা গরিব তারাও ভালো মতো জীবন ধারণ করতে পারে, তাদের লিভলিহুড ভালো হয়। যেমন সরকারের ক্ষেত্রে সুরক্ষার জন্য আমাদের ডিফেন্স সেক্টর খুব ইম্পর্টেন্ট, সেখানে সরকারকে বিনিয়োগ করতে হবে নতুন নতুন অস্ত্র, নতুন নতুন টেকনোলজি আনার জন্য। যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার হয়, অর্থাৎ একটা দেশের ইকোনমি, অর্থনীতি নির্ভর করে সেই দেশের লোকদের উপর, লোকরা কত বেশি কার্য করতে পারছে। আর লোকরা মানে হিউম্যান রিসোর্স, তাহলে এখানে লোক আবার নির্ভর করবে তারা কত শিক্ষিত, তাদের কাছে কত স্কিলস আছে। এর জন্য শিক্ষা দরকার, স্কিল ডেভেলপমেন্ট দরকার, এর জন্য ভালো স্বাস্থ্য দরকার, সেখানেও সরকারকে খরচ করতে হবে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো এক্স্যাক্টলি সরকার আমাদেরকে বিভিন্ন পাবলিক সার্ভিস দিচ্ছে, আর সেগুলোর সার্ভিসের জন্য টাকা আনার জন্য সরকার কি করছে? ট্যাক্স কালেক্ট করছে। কাদের থেকে? আমাদের থেকে। আর এটাকে আমরা বলছি ট্যাক্সেশন। এবার হচ্ছে ট্যাক্স হচ্ছে সেই ফিসটা, অর্থাৎ সেই টাকাটা যেটা সরকার আমাদের থেকে নিচ্ছে আমাদেরকে সুযোগ সুবিধা বা সার্ভিস দেওয়ার জন্য। এবার এটা কেমন ধরনের? ইনভলিন্টারি মানে কি? যেটা আমাদেরকে দিতেই হবে। তাহলে আমাকে যদি খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করে হোয়াট ইজ ট্যাক্স, আর আমাকে যদি অপশানের মধ্যে তার ডেফিনেশনগুলো দিয়ে দেয়, আর ওখানে জাস্ট ইনভলিন্টারি জায়গায় ভলেন্টারি করে দিল, আর আমি না জেনে রাইট করে দিলাম, তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে? ভুল। ভলেন্টারি মানে ইচ্ছা মতো, আমার ইচ্ছা হলে আমি দেবো, আমার ইচ্ছা না হলেও আমি দেবো না। কিন্তু ইনভলেন্টারি মানে যেটা আমাকে দিতে হবে। কোথা থেকে সরকার এই পয়সাটা নিচ্ছে বা টাকাটা? ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা ব্যক্তির উপর, যারা বিজনেস করছে, যারা কর্পোরেশন রয়েছে তাদের থেকে। এবার এই যে ট্যাক্সটা, সেটা লোকাল গভর্নমেন্টও গ্যাদার করতে পারে, রিজিনাল গভর্নমেন্টও, ন্যাশনাল গভর্নমেন্টও ট্যাক্স ইম্পোজ করতে পারে। Thus they are compulsory levies payable by entity to the government। আর এটা হচ্ছে কম্পালসারি, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে এই যে ন্যূনতম মূল্য বা সরকার যেটা ধার্য করছে কর, সেটাকে কিন্তু সরকারকে দিতেই হয়। এবার আমরা এর ভিত্তিতে দেখব আমাদের কাছে কত ধরনের ট্যাক্স রয়েছে বা ট্যাক্সেশন মেথডগুলো কি। প্রথমে আমরা একটা ওভারভিউ দেখে নিই যে আমাদের কাছে কতগুলো ট্যাক্সেস রয়েছে এবং সেগুলোর কি। প্রথমেই আছে প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স মানে আমি এমন ট্যাক্সকে বলছি সেখানে একটা লোক, আমরা দেখলাম যে প্রতি ব্যক্তির উপর বা কোনো কর্পোরেশন, কোনো কোম্পানির উপর আমরা কী করছি? ট্যাক্স ইম্পোজ করছি বা ট্যাক্স ধার্য করছি। তো প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে সেই সমস্ত ট্যাক্স যেগুলোর রেট, সেটা হচ্ছে হার, ট্যাক্সের হার ফিক্সড, অর্থাৎ তাদের ইনকাম যাই হোক না কেন, ইনকাম লো ইনকাম হোক বা হাই ইনকাম হোক, অর্থাৎ ইনকাম কম থাকুক বা ইনকাম বেশি থাকুক, সবার জন্য যে রেটটা হবে এটা কিন্তু সেম হবে। তাহলে এটাকে আমি বলছি প্রপোর্শনাল ট্যাক্স। আর একটা প্রোগ্রেসিভ মানে কি হচ্ছে? যেমন ট্যাক্স যেগুলো ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্সও বাড়বে। রিগ্রেসিভ ট্যাক্স মানে ঠিক প্রোগ্রেসিভের অপোজিট, অর্থাৎ এমন ট্যাক্স যেখানে ইনকাম বাড়লে ট্যাক্স কমবে। আর একটা হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স, ট্যাক্স পেয়েবেল ইনক্রিজিং অনলি অ্যান্ড ডিমিনিশিং রেটস। সোজা কথা, ডিগ্রেসিভ ট্যাক্স মানে সেই সমস্ত ট্যাক্স একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়বে, এমন আছে সেরকমভাবে সমানভাবে চলতে পারে।
এবার আমরা যদি প্রত্যেকটা ট্যাক্সকে দেখি, প্রথমেই আমি দেখব প্রোগ্রেসিভ ট্যাক্স। তাহলে এখান থেকে যদি আমি প্রোগ্রেস কথাটা জানি, প্রোগ্রেস মানে কি, ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, বাড়ছে কোনো কিছু সেরকম। তাহলে এখানে প্রোগ্রেসিভ ট্যাক্সও সেই ট্যাক্সকে বলছে যেখানে কি হচ্ছে, যদি কারোর ইনকাম বাড়ে তাহলে সে যে ট্যাক্স দিচ্ছে তার উপরে কিন্তু যে ট্যাক্সের রেটটা হচ্ছে, ট্যাক্সের হার, সেটাও বাড়ছে। তাই এটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ ট্যাক্স। যেমন এই যে সিঁড়ি থেকে আমরা দেখছি প্রোগ্রেসিভ ট্যাক্সে কী হয়, ওপর দিকে আমরা উঠতে থাকি। যেমন এটা ডলারে দিয়েছে, এই ডলারটাকে আমি যদি রুপিস ভেবে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে লোকটা 10,000 টাকা কামাচ্ছে, তাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে, তার 15% ট্যাক্স তাকে দিয়ে দিতে হচ্ছে। তাহলে যে লোকটা 20,000 টাকা কামাচ্ছে তাকে 25% ট্যাক্স দিতে হচ্ছে, আর যে লোকটা 30,000 টাকা কামাচ্ছে তাকে আমার 35% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে যাদের এখানে দেখতে পাচ্ছি যত ইনকাম বাড়ছে ট্যাক্সের হারও কী হচ্ছে, বাড়ছে। তাই এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ট্যাক্স। কারণ প্রোগ্রেসিভ ট্যাক্সের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজে না ইকোনমিক ইনইকুয়ালিটিটাকে কমিয়ে দেওয়ার, যে আর্থিক অসমতা। এখানে যার পয়সা বেশি সে বেশি ট্যাক্স দেবে, যার পয়সা কম সে কম ট্যাক্স দেবে। তাহলে যার পয়সা কম তার কি হবে, তার উপর যে ট্যাক্সের ভারটা সেটাও কম থাকবে, আর যার পয়সা বেশি তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিচ্ছে। আর একটা প্রোগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ট্যাক্স রেট আর ট্যাক্স অ্যামাউন্ট দুটোই কিন্তু বাড়ে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন 10,000 টাকা ইনকাম করছে, তার উপর আমি ট্যাক্সের রেট লাগিয়েছি 10%, মানে তার ইনকামের 10% তাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে 10,000-এর 10% মানে কি 1,000 টাকা, তার মানে 10,000-এর মধ্যে তিনি 1,000 টাকা ট্যাক্স দেবেন। আর একজন যিনি 1,00,000 টাকা ইনকাম করছেন তাকে আমি 20% ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ ট্যাক্স আমার বেড়েছে। এর থেকে আমি বুঝতে পারছি ইনকাম বাড়ছে মানে ট্যাক্স বাড়ছে, এটা আমি প্রোগ্রেসিভ ট্যাক্সের কথা বলছি। আর এখানে তার ট্যাক্স অ্যামাউন্টটা কী হচ্ছে, 20,000 টাকা। তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র যে ট্যাক্স রেটটা অর্থাৎ যে করের হার সেটা বৃদ্ধি পাচ্ছে তা নয়, যে নিট এক্স্যাক্টলি অ্যাকচুয়াল অ্যামাউন্ট, যে সত্যিকারের পয়সাটা তার যাচ্ছে সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি আমি দেখি ভারতের মতো একটা দেশ বা কোনো একটা দেশ যে চায় তাদের সেখানকার লোকদের আর্থিক অসমতাটাকে যে বা ইকোনমিক ইনইকুয়ালিটি আছে সেটাকে কম করার জন্য, তাহলে সেই দেশকে কোন সিস্টেম নিয়ে আসতে হবে, ট্যাক্সের, অবভিয়াসলি প্রোগ্রেসিভ সিস্টেম। আমরা জানি যে ভারত একটা অনেক ভারত সমাজে অনেক ইনইকুয়ালিটি রয়েছে, সেটা কিন্তু অর্থের দিক থেকেও রয়েছে। যেখানে ভারতের খুব কম সংখ্যক মানুষ আছে যারা ভীষণ রিচ, আর অনেক সংখ্যক মানুষ আছে যাদের সংখ্যা বেশি কিন্তু তারা কিন্তু তাদের আর্থিক দিক থেকে তারা খুবই দুর্বল। তাহলে আমি যদি এদেরকে এক জায়গায় আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে ধনী তাকে আমি বেশি ট্যাক্স ইম্পোজ করব কারণ সে দেওয়ার ক্ষমতা রাখে, আর যে গরিব তাকে আমি সেই পরিমাণ ট্যাক্স ইম্পোজ করব বা তার উপর সেই পরিমাণ ট্যাক্স ধার্য করব যে তার ইনকামের তুলনায় সে দিতে পারে। তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স যদি আমি দেখি এটা একটা ভালো ট্যাক্স আমরা বলতে। প্রোগ্রেসিভ ট্যাক্স যদি দেখি তাহলে এটা কিন্তু আমি বলতে পারি এটা ভালো ট্যাক্স, বা ভারতের মতো অর্থনীতি যেখানে আর্থিক অসমতা খুব বেশি, ধনী গরিবের মধ্যে বৈষম্য অনেক বেশি, সেক্ষেত্রে এই ধরনের ট্যাক্স খুব ইম্পর্ট্যান্ট। এবার চলে আসি রিগ্রেসিভ ট্যাক্স। ঠিক প্রোগ্রেসিভ ট্যাক্সের অপোজিট, যেখানে ইনকাম আমার বাড়ছে কিন্তু আমার ট্যাক্স কমছে। ইনকাম বাড়ছে ট্যাক্স কমছে। যদি এই ছবিটা আমি দেখি যে রিচ ধনী তার ইনকাম অনেক বেশি বাড়ছে কিন্তু সে কম ট্যাক্স দিচ্ছে, অপরদিকে অনেক বেশি সংখ্যার লোক যাদের এখানে ইনকাম খুবই কম কিন্তু তাদের ট্যাক্সের হার বেশি পরিমাণ ট্যাক্স দিচ্ছে, এটাকে আমরা রিগ্রেসিভ ট্যাক্স বলি। তাহলে এই ধারণা থেকে আমি বুঝতে পারছি যে রিগ্রেসিভ ট্যাক্স যেখানে ইনকাম বাড়ছে অর্থাৎ যারা বড় লোক যাদের টাকা দেওয়ার বা ট্যাক্সের কর দেওয়ার ক্ষমতা বেশি তাদের থেকে বেশি টাকা না নিয়ে আমি ট্যাক্স তাদের থেকে কম নিচ্ছি, আর যারা গরিব তাদের উপর বেশি ট্যাক্স নিচ্ছি। এই ধরনের ট্যাক্সেশন আনার দরকার কি? এই ধরনের ট্যাক্সেশন সাধারণত আনা হয় যে ইকোনমিক্সে যে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে যারা রিচ রয়েছে না তারা বিভিন্ন তারা বিভিন্ন ইনভেস্ট করে সেই দেশে, সেখান থেকে বেরিয়ে না যায়। আমরা দেখি যে অনেক সময় যারা ধনী রয়েছে, বড় বড় বিজনেসম্যান রয়েছে, ব্যবসা
করে তারা অনেক সময় অন্য দেশে চলে যায়, অন্য দেশে শিফট করে নেয় তাদের যে ফির্ম আছে, তাদের কোম্পানিগুলো রয়েছে। তাই যারা যাতে ভারতেই থাকে বা অন্য একটা দেশেই থাকে, কারণ তারা ইনভেস্ট করলে কি হবে, সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, লোকজন কাজ পাবে। তাই তাদেরকে এক্স্যাক্টলি এনকারেজ করার জন্য যে তোমরা এত পরিশ্রম করছো বা ধনীরা ইনভেস্ট করছো, তাই সরকার তাদেরকে একটা কথায় বলতে পারি এনকারেজ করছে ভারতে থাকার জন্য, ভারতে ইনভেস্ট করার জন্য, ভারতে বিভিন্ন ফার্ম খোলার জন্য, ভারতে বিভিন্ন ইনপুট খোলার জন্য, বলতে পারি যে ফার্ম ইউনিটগুলো ছেলে ভারতে কোম্পানি খোলার জন্য, কলকারখানা খোলার জন্য। তাই এই ধরনের রিগ্রেসিভ ট্যাক্সেশন কিন্তু ব্যবহার করা হয়। আর যদি আমি দেখি, রিগ্রেসিভ ট্যাক্সেশন কিন্তু একটা সমাজ বা অর্থনীতি যেখানে আর্থিক অসমতাটা অনেক বেশি, সাধারণ মানুষের জন্য বা গরিব মানুষের জন্য কিন্তু খুবই খারাপ। এবার এখানে আমি দেখতে পাচ্ছি এটা রিগ্রেসিভ। আমি ট্যাক্স রেট আর ইনকাম লেভেল দেখেই বুঝতে পারছি এটা আমার রিগ্রেসিভ ট্যাক্সের কথা বলছে, যেখানে আমার ইনকাম লেভেল বাড়ছে কিন্তু ট্যাক্স রেট কমছে। কিন্তু অপরপক্ষে যদি আমি দেখি ট্যাক্স অ্যামাউন্ট 1000 আর 5000, তাহলে এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে রিগ্রেসিভ যখন আমার ট্যাক্স হয়, সেখানে আমার ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স রেট কমে, কিন্তু যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা, ট্যাক্স অ্যামাউন্টটা, সেটা কিন্তু বাড়ে। এবার চলে আসছে প্রপোর্শনাল ট্যাক্সেশন, মানে সেম ট্যাক্স আমি রিচ পুয়ার সমাজে সবার জন্য অ্যাপ্লাই করছি, এটাকে আমরা বলছি প্রপোর্শনাল ট্যাক্সেশন। এবার প্রপোর্শনাল ট্যাক্সেশনটা কি ভালো? এখানে আমি ছবি দেখে বুঝতে পারছি যে একজন যার ক্ষমতা রয়েছে আর একজন যার ক্ষমতা নেই, দুজনকেই আমি সেম দিয়ে দিলাম। মানে আমি যদি ধরি একজন লোকের ক্ষমতা রয়েছে যে 6 কেজির একটা ডাম্বেল তোলার, আর একজন খুবই রোগা মানে অপুষ্টি শিকার, তাকেও আমি 6 কেজি ডাম্বেল দিয়ে দিলাম, সে তার ভার সহ্য করতে পারবে না। আর যে মানে ভালো, যদি সুস্থ স্বাভাবিক শক্তিশালী, তাকে আমি 6 কেজি দিলাম ডাম্বেল, সে ইজিলি ব্যালেন্স করতে পারছে। প্রপোর্শনাল ট্যাক্সেশন সিস্টেমটাও ঠিক তাই, যেখানে আমি যখন সেম কর আরোপ করছি যারা বড় লোক আর গরিবের উপর, তাদের ক্ষেত্রে কর এক হলেও কী হবে, কিন্তু দুজনের উপর প্রভাবটা আলাদা হবে। যে ধনী, তার কাছে 6% ট্যাক্স কিছুই নয়, কিন্তু যে গরিব তার কাছে 6% ট্যাক্স অনেক কিছু। তাহলে এখান থেকে বুঝতে পারছি প্রপোর্শনাল ট্যাক্সেশন সিস্টেমও কিন্তু আমি বলতে পারি যে ভালো সিস্টেম নয়, যেখানে গরিবদের উপর বার্ডেনটা বেশি পড়ে, যে ক্ষেত্রে বড়লোকরা কী হয়, তারা যে ইনকাম করছে সেই তুলনায় বার্ডেন কিন্তু তেমন হয় না। আমি একটা উদাহরণ দিই, ভারতের রেসপেক্টে ইনডাইরেক্ট যে ট্যাক্স আছে, ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, যে ট্যাক্সগুলো সরাসরি আমরা সেই মানুষটার থেকে গ্রহণ করি না, বরঞ্চ ঘুর পথে আসে। যেমন ধরি, এখানে আমার একজন লোক কিছু জিনিস কিনছে, প্রথমে তার থেকে ট্যাক্সটা অন্য একটা মাধ্যমে গেল, সেখান থেকে গভর্নমেন্টের কাছে আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্সে কি হয়, যেখানে টাকাটা সরাসরি একটা মানুষের পকেট থেকে কোথায় চলে যাচ্ছে, গভর্নমেন্টের কাছে। তাহলে আমাদের এরকম জনপ্রিয় ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটি। এবার দেখি জিএসটি কি হয়। আমি ধরলাম একজন খুব ধনী ব্যক্তি, তিনি বাইরে থেকে রুটি কিনছে, তার উপর তাকে কী করতে হলো, 15% জিএসটি দিতে হলো রুটির উপর। আর সেম একটা গরিব লোক, সেও যখন বাইরে থেকে পাউরুটি বা ব্রেড কিনছে, তাকেও 15% দিতে হচ্ছে। তাহলে যে গরিব, তার যে অর্থ ইনকাম করছে, ইনকামের তুলনায় 15% কিছুই নয়, কিন্তু যে গরিব, যাকে সামান্য টাকা উপার্জন করাটাও যার পক্ষে অনেক কষ্টকর, তার কাছে 15% মানে অনেক বেশি। তাই আমরা বলতে পারি যে সবাই সমান, গরিব সবাই সমান হবে, তাই সবাইকে সমান ট্যাক্স দিতে হবে, ধনীকেও সমান ট্যাক্স দিতে হবে, গরিবকেও সমান ট্যাক্স দিতে হবে। কিন্তু সমান ট্যাক্স দিলেও আমি বুঝলাম যে গরিব, সে আরও কী থাকবে, গরিবই থাকবে। সে তার যে আর্থিক অবস্থাটা, সেই ট্র্যাপটা ক্রস করে বাইরে বেরাতে পারবে না, সেটা সার্কেলের মধ্যে পড়ে যাবে। কারণ এই 15%টা মানে তার পকেট থেকে তার ইনকামের তুলনায় অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। তাই প্রপোর্শনাল ট্যাক্সেশন সিস্টেমও কিন্তু বা ফ্ল্যাট ট্যাক্সেশন সিস্টেমও কিন্তু আর্থিক সমতা বা ইকোনমিক ইকুয়ালিটি আনতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে জিএসটি কীভাবে প্রপোর্শনাল ট্যাক্সেশনের, এটা প্রপোর্শনাল ট্যাক্স কীভাবে সাধারণ মানুষ বা গরিব মানুষদের পক্ষে খারাপ। থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রপোর্শনাল মানে
দুজনকে 10% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো একজন যে 10,000 ইনকাম করছে তাকে 1,000 টাকা দিচ্ছে, দিতে হচ্ছে 1,00,000 টাকা ইনকাম করছে তাকে 10,000 টাকা দিতে হচ্ছে। তাই 10,000-এর মধ্যে 1,000 টাকা চলে যাওয়া মানে সে গরিব লোকটার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু একজন যে 1,00,000 টাকা ইনকাম করছে তার থেকে যদি 10,000 টাকা চলে যায়, তার ইনকামে তেমন কোনো ঘাটতি হবে না। তাহলে এক্ষেত্রে আমি দেখলাম প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেমও কিন্তু আমাদের আর্থিক সমতা বা ইকোনমিক ইকুয়ালিটি আনতে পারে না। ডিগ্রেসিভ ট্যাক্সেশন হচ্ছে এমন একটা ট্যাক্স যেখানে আমরা প্রগ্রেসিভ ট্যাক্স প্লাস প্রপোর্শনাল ট্যাক্সকে একসাথে ব্যবহার করি। আমি ধরে নিই এখানে রয়েছে আমার ইনকাম, আর এখানে আমার হচ্ছে ট্যাক্স রেট। ডিগ্রেসিভ ট্যাক্সে কী হয়, প্রথমে আমার ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স রেট বাড়ছে, কিন্তু আফটার আ সার্টেন পয়েন্ট, একটা নির্দিষ্ট সময়ের পর ট্যাক্স রেট আমার সেম থাকবে। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গেও ট্যাক্স রেট সেম থাকবে। তাহলে ধরি আমার প্রথম যখন আমার ইনকাম এখানে কম ছিল, আমার ট্যাক্স রেট 2% ছিল, ইনকাম বাড়ছে, ট্যাক্স রেট 5% হচ্ছে, 10% হচ্ছে। এরপর থেকে আমার ইনকাম বাড়তে থাকলেও আমি দেখতে পাচ্ছি আমার যে ট্যাক্স রেটটা ছিল এটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটা প্রপোর্শনাল ট্যাক্স রেট হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলি ডিগ্রেসিভ ট্যাক্সেশন। তাহলে ডিগ্রেসিভ ট্যাক্সেশনে আমরা বলতে পারি এই যে বাড়ছে, অর্থাৎ ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স বাড়লে এটাকে আমরা বলি প্রগ্রেসিভ। আর যখন আমরা দেখি যে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গেও ইনকাম বাড়ছে কিন্তু ট্যাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, ট্যাক্স যেমন ছিল রেট তেমনই রয়েছে, তখন সেটাকে আমরা বলি প্রপোর্শনাল। তাহলে ডিগ্রেসিভ ট্যাক্সেশন মানে প্রগ্রেসিভ ট্যাক্স প্লাস প্রপোর্শনাল ট্যাক্সের সমষ্টি বা যোগফল।